গাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। 15% চিকিৎসা ভাতা দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ময়মনসিংহে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও হেলপারের মৃত্যু। ঝিনাইদহে সড়কে প্রাণ গেছে আরো একজনের, আহত 3। সুনামগঞ্জে চলতি নদী থেকে বালু উত্তোলনের শর্ত ভঙ্গ, ব্যবহার হচ্ছে ড্রেজার ও বোমা মেশিন। উন্নত মানের সিলিকা বালু তুলেও বিক্রির অভিযোগ। গাঙ্গে ভাঙ্গা নেগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। 2 দিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা করবো। ড্রেজার দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গে যাইব। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, অনশন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচিতেও দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি, তাই আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে আরো জানবো, সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আন্দোলনকারী শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাব্বি, দেখুন, সকাল 11টার পর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিভুক্ত যে শিক্ষকরা আছেন তারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন এবং আমরা দেখেছি যে তারা ঘন্টারও উপর সেখানে তাদের বক্তব্য, তাদের স্লোগানের মধ্য দিয়ে তাদের যে 3 দফা দাবি, সেই দাবির পক্ষে তারা নানা যুক্তি দিচ্ছিলেন এবং তারা বলছেন যে সরকারের একগুঁয়েমির কারণে মূলত তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং পাঠদান থেকে তাদের আসলে রাজপথে আসতে হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিটি একেবারেই ন্যায্য দাবি এবং সাধারণভাবে বেঁচে থাকার জন্য যে দাবিগুলো, অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা আসলে তাদের চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের যে 75% যে উৎসব ভাতা, সেগুলো খুবই মানবিক দাবি। সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে, এই দাবি থেকে অন্য কোনো আসলে যদি আসলে চেষ্টা করা হয়, অর্থাৎ এই দাবিগুলোর বাইরে থেকে যদি অন্য কোনো দাবি আদায় পূরণের আশ্বাস সরকার দেয়, সেক্ষেত্রে তারা মানবেন না। তাদের এই মূল দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে তারা আসলে রাজপথে থাকবেন। সেই কথাগুলোই আসলে তাদের এই যে অবস্থান কর্মসূচি থেকে উঠে এসেছে এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই রাজপথে থাকতে চান না, তারা পাঠদানে থাকতে চান, তারা শিক্ষার্থীদের শিক্ষা দিতে চান। যেহেতু বছরের একদমই শেষ পর্যায়ে কিছুদিন পরই বার্ষিক পরীক্ষা শুরু হবে, ফলে তারা চান যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা ক্লাসে ফিরে যেতে। ফলে তাদের দাবি আজকের মধ্যেই আসলে মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা এবং সেই দাবি না মানলে এই যে দেশব্যাপী যে আন্দোলন, সেই আন্দোলন আরও তীব্র হবে, সেই কথাগুলো তারা বলছেন। আমরা যদি একটু আমরা দেখছি যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু অসংখ্য শিক্ষক তারা অবস্থান নিয়েছেন এবং সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে মূলত তারা সেই আন্দোলনে তারা এসেছেন এবং সেই আন্দোলনে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন এবং তাদের মতো করে কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন এবং বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই তাদের সরকার তাদের দাবি মেনে নেয়, সেই কথাগুলোই তারা আসলে এখানে উপস্থাপন করছেন। রাব্বি। নাবিল, আপনাকে ধন্যবাদ। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপারের প্রাণ গেছে। সকাল 6টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের
বৈলোর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার ব্লাস্ট হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে ঝিনাইদহের 4 মাইল এলাকায় বাসের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 3 জন। ইলিশের প্রজনন ক্ষেত্র রক্ষায় সমুদ্রে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর। সকাল 9টা থেকে বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে এই অভিযান শুরু হয়েছে। সারাদিন চলবে এই কার্যক্রম। অভিযানে উপস্থিত আছেন মৎস্য সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রৌফ। নৌবাহিনী জানিয়েছে, 4 অক্টোবর থেকে চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে পরিচালিত অভিযানে প্রায় 10 কোটি টাকা মূল্যের জাল, 59,000 কেজি ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। মাছ শিকারের 21টি নৌকা ও 405 জন জেলেকে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে অভিযান চলমান রাখার পাশাপাশি গভীর সমুদ্রে দেশের জলসীমায় বিদেশি জাহাজের অনুপ্রবেশ বন্ধ করতেও সজাগ রয়েছে নৌবাহিনী। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্রে সেই অভিযানে রয়েছে সহকর্মী আলামিন শিকদার। আলামিন, অভিযানে কেমন চিত্র দেখছেন? জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নেমেছে কিনা সেখানকার চিত্রও জানাবেন। রাব্বি, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নামছে এবং এরকমই বেশ কয়েকটি বোট কিন্তু এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছে। আমার ঠিক পেছনে আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের সাথে অন্তত 5টির মতো যে শিপিং যে ফিশিং বোটগুলো থাকে সেই ফিশিং বোটগুলো আটকে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, এই 5টি বোট ছাড়াও সর্বমোট এই যে নিষেধাজ্ঞা অমান্য করে যারা মৎস্য হরণ করতে সাগর এসেছিল এমন 21টি বোট বাংলাদেশ নৌবাহিনী আটক করে এবং 420 জনের মতো জেলে সেখানে আটক হয়। এরপরে মৎস্য অধিদপ্তরের যারা রয়েছেন তারা সেই যে যারা জেলেরা আটক হয়েছেন এবং যে মাছগুলো উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে, সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত নিচ্ছেন। কিছুক্ষণ আগেও এখানে যারা উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ডিজি, মহাপরিচালক এবং সচিব এবং এই যে মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, তারা ঠিক সেই জাহাজটির সেই জায়গাটিতে গিয়েছে এবং সেখানে যে আটক জেলেরা রয়েছে, বোটগুলো রয়েছে, মাছগুলো রয়েছে, সেই বিষয়ে তারা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত দিবেন। জরিমানার যে বিষয়টি থাকে সেটি হয়তো করবেন। আমরা সেই তথ্যগুলো পাওয়ার পর আবার আপনাকে জানানোর চেষ্টা করব। তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড যে চেষ্টাটি করছে সেটা হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সেই নিষেধাজ্ঞার পর সেই নিষেধাজ্ঞা অমান্য করে যারা গভীর সমুদ্র গিয়ে মৎস্য আহরণ করছে এবং মা ইলিশ সংরক্ষণে তাদের যে কার্যক্রম সেটা যে তারা মানছেন না, সেটা আসলে নিয়ন্ত্রণের করার জন্যই তাদের যে অভিযান সেই অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত সব মিলে অন্তত 1500 মন মাছ, ইলিশ মাছ, সেটা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আটক করেছে, উদ্ধার করেছে এবং জেলেদেরকে আটক দেখিয়েছে 420 জনকে। এই তথ্যগুলো আমার কাছে ছিল। আলামিন, আপনাকে ধন্যবাদ। তৃতীয় কন্যা সন্তান হওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় নবজাতককে হত্যা করেছে পাষণ্ড মা। এ ঘটনায় আটক করা হয়েছে শিশুটির মা শারমিন আক্তারকে। আর জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নবজাতকের বাবাকে। সোমবার রাতে উপজেলার কাজিরহাট হাই স্কুল মাঠ সংলগ্ন খাল থেকে 5 দিন বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান সন্তানকে পাওয়া যাচ্ছে না। পরে নবজাতকের বাবা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান। পুলিশের সন্দেহ হলে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে স্বামী স্ত্রীকে। এ সময় স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী রাতে পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুর লাশ। এ ঘটনায় নবজাতকের দাদি বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি মহিলার যে ভাষ্য, ওনার বিবাহিত জীবনে 3টি বাচ্চা, এটা নিয়ে ওনাদের বোনের পারিবারিক একটু মনোমালিন্য ছিল, শুধু মেয়ে বাচ্চা হচ্ছে এরকম একটা বিষয়। এই কারণে মূলত উনি কাজটা করে গেছেন। পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত। তবে সেই স্থান থেকে 1 বছরের জন্য 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের
অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ, যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট বালুর নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশমুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি ধোপাজান। স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2018 সালে ধোপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত। কিন্তু 5 আগস্টের পর সব বদলে যায়। সে সময় এই ধোপাজানে শুরু হয় হরিলুট, যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার। তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র 1 কোটি টাকা রাজস্বের বিপরীতে 1 কোটি 21 লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এরপর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং। এতে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। গাঙ্গে ভাঙ্গা নাগা আমরা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। এই বোমা লাগাইয়া মাল লুড়া আমরা না করলে আমরা না উনি সেটা শুনে না, এরপরে ভাঙ্গা পারে গিয়া 2000 তো হইতে হইতো এটা পার হারা হয়েছে। ওনে 2 দিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা পড়বো। ড্রেজার দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গে যাইব। বাড়ি তো আসিন হিয়া ন, এখন যদি ভাঙ্গে গেছে গা তো ওখানে আর কই আইব, তখন যদি গোটাতে মাতি আইয়াতে তা আমরা কই যাইম, আমরা তো আর জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, ভিট বালু উত্তোলনের অনুমতি নিয়ে তোলা হচ্ছে সিলিকন বালু। শর্ত ভেঙে বিক্রি হচ্ছে রাতের আঁধারে। বেঁধে দেয়া পরিমাণের চেয়েও বেশি বালু তুলে নেয়ার শঙ্কা পরিবেশ কর্মীদের। ধোপাজান নদী থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যে অবৈধ প্রক্রিয়ায়, ইতিমধ্যে এই সরকার একটি অনুমোদন দিয়েছে যে 1 কোটি ঘনফুট বালু উত্তোলন করা হবে এই ধোপাজান নদী থেকে। কিন্তু আমরা আশঙ্কা করছি তারও বেশি এখান থেকে লুট করা হবে। এলাকাবাসীর সাথে আমরাও একটা শঙ্কায় আছি যে এখানে বড় ধরনের একটা লুটপাট হবে, পরিবেশ এবং প্রতিবেশের একটা বিপর্যয় নেমে আসবে এলাকা। সিলেট এবং ঢাকার হাইওয়ে আশেপাশে কিন্তু অনেক নদী আছে, সেখানে কিন্তু বিট বালু আছে। এখান থেকে না তুলে এই ধোপাজান থেকে কেন বিট বালু নামে এই সিলিকনটা তুলে নেওয়া হচ্ছে? সিলিকন বালু তোলার কথা স্বীকার করলেন উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরাই, তবে অস্বীকার করেন অনুমতি প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। মাটি নিতে গিয়ে, বিটাবালি নিতে গিয়ে ড্রেজারে নিতে হচ্ছে, যেহেতু এখানে পানি বেশি। ওই হিসাবে দেখা গেল 5-10 মিনিট আসতেই পারে এটা সিলেকশন, আবার মাটি আসতেছে। আমরা ভিট বালির উত্তোলনের অনুমোদন দিয়েছি, যেটা জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার কাজ করার জন্য। দেখা আমাদের সিলিকন বালু ইয়ে হচ্ছে, আমি তো নিজে ভিজিট করি, আমরা তো দেখি নাই যে সিলিকন বালু উত্তোলন করা হচ্ছে। বিআইডব্লিউটি এর এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদী সংগঠনগুলো। সরকারি সংস্থা কিভাবে একেবারে স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সাড়া মেলেনি বলে জানালেন জেলা প্রশাসক। যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। চলতি নদীর উপর নির্ভরশীল 15টি গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ। নদী থেকে বালু তোলায় বিলীনের শঙ্কায় বসতভিটে, ফসলি জমি ও বাঁধ, মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। চুয়াডাঙ্গায় স্ক্যাবিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। চর্মরোগটির প্রকোপ এতটাই বেশি যে প্রতিদিন গড়ে 150 রোগী সদর হাসপাতাল থেকেই নিচ্ছেন চিকিৎসা। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সরকারি ঔষধ। ছোঁয়াচে রোগটি থেকে বাঁচতে চিকিৎসকেরা দিচ্ছেন নানা পরামর্শ। শহর থেকে গ্রাম, ঘরে ঘরে চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত রোগী। নির্দিষ্ট কোনো এলাকায় প্রাদুর্ভাব না থাকলেও বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে ছোঁয়াচে এই রোগের প্রকোপ।
তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে দ্রুতই ছড়াচ্ছে রোগটি। পরিবারের এক সদস্য থেকে ছড়িয়ে পড়ছে আরেকজনে। আক্রান্তদের অনেকেরই হাসপাতালে যাওয়ার আগ্রহ কম। পরামর্শ নিচ্ছেন স্থানীয় চিকিৎসকের কাছে। আমার চুলকাইতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কালো দাগ মতন হয়ে গেছে। পরিবারের হলো না, ডাক্তার দেখিয়ে এলাম, আর আমি আর ডাক্তার দেখাইনি, কিন্তু আমার এটা তো ভালো হচ্ছে না, হয়ে যাচ্ছে আবার এমনি এমনি ওষুধ খালি কমে যাচ্ছে, আবার এমনি হয়ে যাচ্ছে। হাত ও পায়ের আঙুল থেকে চুলকানি শুরু, এরপর শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে খোসপচড়া, রাতে তীব্র যন্ত্রণা। এমন উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও কম নয়। চুলকায়, অ্যালার্জি বেড়ায়, এই জন্য ডাক্তার কাছে 2 বছর ধরে আমি দেখছি ওষুধ খাচ্ছি, কিন্তু কমে থাকছে, আবার হচ্ছে। ওষুধ খাওয়াকালীন সারছে, তারপর ওষুধ খাওয়া বাদ দিলে মনে করেন যে এটা আবার হচ্ছে। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলছেন রোগীরা। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগী অতিরিক্ত, যেটা অসম্ভব, যে দেখা যাচ্ছে টাইম মেনটেন করে ডাক্তার চলে যাচ্ছে, তারপরও রোগী দাঁড়িয়ে থাকছে। আমরা প্রায় 1.5 ঘন্টা আছি, রোগী মেলা হয়েছে, তবে আমাদের সিরিয়াল নাম্বার ভুলিনি। আবহাওয়া ও পরিবেশগত কারণে বাড়ছে স্ক্যাবিসের প্রকোপ। চিকিৎসকরা বলছেন শীতকালে কমে আসতে পারে প্রকোপ। গরম বা এই যে বর্ষার সময় দেখা যায় এই রোগটার প্রকোপটা বাড়ে, শীতের সময় এটা কমে যায়। তো এখনো শীতের প্রভাব যেহেতু ওইভাবে আসেনি, এখনো ওইভাবে রোগী বেশি আছে। সাদা এক ধরনের পেস্ট জাতীয়, সেটা আমরা দিচ্ছি। তো আমরা বলবো হাইজিনটা মেনটেন করতে হবে, সচেতন হইতে হবে এবং সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে। সময় মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।